নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সংলাপে যোগ দিয়েছে জাতীয় পার্টির ৮ সদস্যের প্রতিনিধি দল। বিকেল ৪টার দিকে বঙ্গভবনে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি প্রথম রাজনৈতিক দল হিসেবে সংলাপে যোগ দেয়। বুধবার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সঙ্গে সংলাপের কথা রয়েছে। এর আগে সংলাপে অংশ নেওয়ার জন্য রাষ্ট্রপতির দফতর থেকে চিঠি দেওয়া হয়। ২০১৬ সালের শেষে নির্বাচন কমিশন গঠনের জন্য একইভাবে সংলাপ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ১ মাসের বেশি সময় ধরে চলে সেই সংলাপ। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীর উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চট্টগ্রামে নেভাল একাডেমিতে নৌবাহিনীর শীতকালীন কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, নৌবাহিনীকে যুগোপযোগী ও শক্তিশালী করতে নানামুখী কাজ চলছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দেন শেখ হাসিনা। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বঙ্গবন্ধুর অনুকরণে রাখা প্রতীকীতে কুচকাওয়াজের মাধ্যমে আরোহণ করছেন কমিশন পাওয়া ৪৪ জন নৌ অফিসার। এই অর্জনে তাদের পেরিয়ে আসতে হয়েছে কঠোর প্রশিক্ষণ। আর বাংলাদেশ নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নবীন নৌ কর্মকর্তাদের কর্মজীবনে মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করার আহ্বান জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। তিনি একটা বিষয় অনুধাবন করেছিলেন যে বাংলাদেশের যে বিশাল সমুদ্র অঞ্চল, সেই অঞ্চলকে রক্ষা করা, তার সার্বভৌমত্ব রক্ষা করা এবং সেখানে আমাদের অধিকার নিশ্চিত করতে হবে যাতে করে এই সমুদ্র সম্পদ আমরা আমাদের আর্থসামাজিক উন্নয়নে ব্যবহার করতে সক্ষম হই। প্রতিবেশী দেশ মিয়ানমার এবং ভারতের সাথে সমুদ্র সীমা জয়ের পর বিশাল সেই সমুদ্র সীমা নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ নৌবাহিনীর গুরুত্ব অপরিসীম। তাই নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপ দিয়েছে আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সমুদ্র সীমা রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নও সমানভাবে কাজ করার আহ্বান জানান নৌ সদস্যদের। বাংলাদেশ নৌবাহিনী আজ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত সুশৃঙ্খল, দক্ষ এবং পেশাদার বাহিনী হিসেবে মর্যাদা লাভ করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সহ সকল ক্ষেত্রে তাদের আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠা বাংলাদেশের জন্য বয়ে এনেছে বিরল সম্মান ও মর্যাদা, যা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিও অত্যন্ত উজ্জ্বল হয়েছে। কর্মজীবনে মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে দেশ মাতৃকার সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষার্থে তোমরা নিরলসভাবে কাজ করে যাবে বলে আমি বিশ্বাস করি। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আয়োজনে যুক্ত হল নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল নেভাল একাডেমিতে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন। সততা, দেশপ্রেম এবং আত্মত্যাগের মন্ত্রে বলীয়ান হয়ে সেনা ও বিমান সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নৌ সদস্যদের কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আগামীতে নৌবাহিনী যুদ্ধ জাহাজ তৈরি করবে এবং বঙ্গোপসাগরের অতন্ত্র প্রহরী হবে এই নৌ সদস্যরা। বাংলাদেশ নেভাল একাডেমি থেকে কমল দে, সময় সংবাদ। বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কূটনৈতিক সাফল্যের কারণে মিয়ানমার ও ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশ সমুদ্র সীমা নির্ধারণ করতে সক্ষম হয়েছে। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। কূটনৈতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশি বিদেশি ২ কূটনীতিককে প্রথমবারের মতো বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স পদক দেওয়া হয়। আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সাঈদ মোহাম্মদ আল মেহদিকে এ পদকে ভূষিত করা হয়। অন্যদিকে দেশি কূটনীতিকদের মধ্যে সমুদ্র সীমা নির্ধারণ ও জরিপ কার্যক্রমে বিশেষ অবদান রাখায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স বিভাগের সচিব রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত খোরশেদ আলমকে প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে শেখ হাসিনা বিমুগ্ধ বিস্ময় নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। জাতির পিতা ১৯৭৪ সালে যে মেরিটাইম বাউন্ডারি নিয়ে আইন করে যান এবং মিয়ানমারের সাথে আলোচনা করে এই সমুদ্র সীমা ব্যাপারে কিছু সিদ্ধান্ত দিয়ে যান।
আমাদের দুর্ভাগ্য 1975 সালে 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর যে সরকারগুলো এসেছিল, যেমন জায়াল জিয়া, জায়াল এরশাদ বা খালেদা জিয়া, তারা এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা আসে তখনই আমরা এই সমুদ্র সীমা কীভাবে বাস্তবায়ন করতে পারি তার ব্যবস্থা নিই। আমাদের সরকার আমলেই আমরা ভারত ও মিয়ানমারের সাথে বন্ধুত্ব রেখেও আমরা আমাদের এই মেরিটাইম বাউন্ডারির সমস্যা সমাধান করেছি। কাজে এটা আমাদের একটা কূটনৈতিক সাফল্য। আসলে আমার জন্য বই বা আমার জন্মদিন বা আমার কোনো কিছু চাওয়া পাওয়া নেই, আমি কোনো কিছুই চাই না। আর আমার জন্য কিছু করা হোক সেটাও আমার কাছে কামনা না, কারণ আমি জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্য নিয়েই কাজ করেছি। এবছর 15 সংগঠন পেল জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাদওয়ান মুজিব সিদ্দিক। হাতে হাত রেখে দেশকে এগিয়ে নিতে তরুণদের প্রতি আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়। এদিকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির সঙ্গে নিজেদের তাল মিলিয়ে দেশের কল্যাণে তরুণদের আত্মনিয়োগ করতে হবে। এটি ছড়িয়ে দিব, এই গল্পগুলি অপেক্ষার প্রহর শেষে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে। সোমবার সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এসব তরুণ উদ্যোক্তাদের ও সংগঠনের হাতে পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধু দৌহিত্র ও CRI এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। এদিকে প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি উপদেষ্টা ও CRI এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় ধারণ করা বক্তব্যে বলেন, পরনির্ভরশীলতা নয়, তরুণদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে। হাতে হাত রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি। শুধু সরকারের উপর নির্ভরশীল থাকলে হবে না, তাই আমাদের উদ্দেশ্য যে আমাদের দেশে যারা দেশের জন্য পরিশ্রম করছে, তারা নিজেদের সময় দিচ্ছে, অর্থায়ন দিচ্ছে, পরিশ্রম দিচ্ছে, তারা কারো কাছে হাত পেতে নেয়। তাদের ইচ্ছা হচ্ছে বিভিন্ন মানুষের সমস্যা সমাধান করা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের উদ্দেশ্যে বলেন, প্রযুক্তির সঙ্গে নিজেদের তাল মিলিয়ে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। তরুণরা নিজেদেরকে প্রস্তুত করবে আগামী দিনের জন্য, যদি এই দেশকে তারা এগিয়ে নিয়ে যেতে পারে। আর প্রজন্মের পর প্রজন্ম এই ধারা যেন অব্যাহত থাকে। একটা কথা মনে রাখতে হবে যে আমাদের স্বাধীনতা অর্জন, এর পিছনে তরুণের শক্তি, উদ্যোগ। 2014 সালের 15 নভেম্বর আত্মপ্রকাশ করে ইয়াং বাংলা প্ল্যাটফর্ম। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। করোনা স্থবিরতার পাশাপাশি পরিবহন শ্রমিক ধর্মঘটের অস্থিরতার পরও কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। গত বছরের তুলনায় 3 লাখ কন্টেইনার এবং 1 কোটি মেট্রিক টনের বেশি পণ্য হ্যান্ডলিং করে এই কৃতিত্ব অর্জন করে। এছাড়া বেড়েছে জাহাজ আসার সংখ্যাও। সাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চলতি বছরের মাঝামাঝিতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় যখন বিশ্বজুড়ে স্থবিরতা চলছিল, তখন বাংলাদেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখতে পুরোদমে সচল ছিল চট্টগ্রাম বন্দর। বছর শেষ হওয়ার আগেই মিলেছে এতে সফলতা। কন্টেনার ও কার্গো হ্যান্ডেলিং এর পাশাপাশি জাহাজ আসার ক্ষেত্রে গড়েছে নতুন রেকর্ড। 19 ডিসেম্বর পর্যন্ত কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে প্রায় 31 লাখ টিউএস, যা গত বছর ছিল 28 লাখ 39 হাজার টিউএস। বিভিন্ন রকম প্রতিকূলতা আমাদেরকে সামাল দিতে হয়, তারপরেও আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি যেন সবার সাথে, সব ইউজারদের সাথে, সব স্টেক হোল্ডারদের সাথে সার্বক্ষণিক সমন্বয় করে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া। কার্গো হ্যান্ডেলিং এর ক্ষেত্রে নতুন উচ্চতায় স্থান করে নিয়েছে চট্টগ্রাম বন্দর। গত বছর এই বন্দর 10 কোটি 32 লাখ মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করলো। এবার বছর শেষ হওয়ার আগে তা 11 কোটি 26 লাখ ছাড়িয়েছে। তবে বন্দরের সক্ষমতা বাড়াতে বাড়তি জেটি এবং ইয়ার্ডের চাহিদা রয়েছে ব্যবসায়ীদের। 60 বিলিয়নের টার্গেট যদি সক্ষমতা যদি করতে হয়, তাহলে কিন্তু বন্দরকে আরও বেশি এফিসিয়েন্টলি কাজ করতে হবে। মাল হ্যান্ডেলিং করার জন্য যে ইকুইপমেন্টগুলি এনেছে, তার আমরা মনে করি আরও মডার্ন ইকুইপমেন্ট আনতে হবে, সাথে বন্দরে কিছু জেটি বাড়াতে হবে। এই বছরই প্রথম চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ আসার সংখ্যা 4000 অতিক্রম করেছে। তবে জাহাজের গড় অবস্থান সময় কমাতে বার্থ অপারেটরের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন শিপিং এজেন্টরা। যে শোর হ্যান্ডলিং অপারেটর, ওরা কিন্তু বাড়েনি। এটা অনেক দিন থেকে, সেই 7 সালের পর থেকে আর একজনও বৃদ্ধি হয়নি। কিন্তু যেভাবে কাজের গতি বাড়ছে, যেভাবে বন্দর বাড়ছে, বে টার্মিনাল বাড়ছে, পতেঙ্গা বাড়ছে, সেভাবে কিন্তু ওদেরকেও বাড়াতে হবে। আন্তর্জাতিক শিপিং ম্যাগাজিন রয়টার্সের তালিকায় বিশ্বের 100টি ব্যস্ততম বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান 64তম।
বৈশ্বিক তালিকায় এই বন্দর পিছিয়ে রয়েছে। আর এক্ষেত্রে দক্ষতা এবং সক্ষমতা বাড়িয়ে আধুনিক বন্দর করার কথা বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন পেলেন ৪৪ নবীন কর্মকর্তা। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের প্রয়োজনে কাজ করতে সন্তানদের প্রতি আহ্বান জানান উচ্ছ্বসিত অভিভাবকরা। শাখাউত টিপুর ক্যামেরায় কমলদের আরও একটি রিপোর্ট। দীপ্ত পায়ে কুচকাওয়াজের মাধ্যমে এগিয়ে যাচ্ছেন নবীন নৌ কর্মকর্তারা। আর এই এগিয়ে চলা দেশের প্রয়োজনে। সমাপনী কুচকাওয়াজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম দেওয়ার মাধ্যমে কমিশন প্রাপ্ত হয়েছেন ৪৪ জন কর্মকর্তা। এর মধ্যে ৩৬ জন মিডশিপম্যান এবং ৮ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার। ঐতিহ্যের অংশ হিসেবে সন্তানদের কমিশন ব্যাচ পরিয়ে দেন তাদের অভিভাবকরাই। ওর কাছে একটাই প্রত্যাশা, আমরা বাংলাদেশ নৌবাহিনীর সকল কর্মকর্তা যেভাবে দেশপ্রেমে কাজ করি, আমরা সাগর দেশ রক্ষা সেইভাবে যেন একইভাবে আমাদের মতো করে দেশের সেবায় নিয়োজিত থাকে। আমার ছেলে যেন সবার কল্যাণে আসে, মানব কল্যাণে যেন কাজে লাগে, দেশের সম্পদ যেন পরিণত হয়। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবালের উপস্থিতিতে সন্তানদের বেশ পড়াতে পারা, সে সাথে তাদের কৃতিত্বে অভিভাবকরা ছিলেন উচ্ছ্বসিত, যেন হয়ে উঠুক দেশের যোগ্য সন্তান। সন্তানের কাছ থেকে এর থেকে বড় পাওয়ার কিছু থাকে না। আমি আমার সন্তানকে দেশের জন্য দিতে পেরে আমি গর্বিত। আমি চাই আমার মেয়ে আজকে যে কমিশনটা পেয়েছে তার সমাপ্তিটাও যেন এরকম সুন্দরভাবেই হয়। এবার মিডশিপম্যান মোহতাসামিম সিফাত, সোর্ড অফ অনার আলিফ আবদুল্লাহ, নৌ প্রধান স্বর্ণপদক এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার সাব লেফটেন্যান্ট আব্দুল মোমিন, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্বর্ণপদক লাভ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল তাদের হাতে পদক তুলে দেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বরিশাল মেরিন একাডেমির নিজস্ব ক্যাম্পাসে পথ চলা শুরু হতে যাচ্ছে আগামী জানুয়ারিতে। ৭০ শিক্ষার্থী নিয়ে শুরু হচ্ছে পাঠদান। পড়াশোনা শেষে চাকরির সুবাদে দেশ বিদেশ ঘুরে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে চান শিক্ষার্থীরা। মেরিন কর্তৃপক্ষ জানিয়েছে দক্ষ জনবল করতে তারা প্রস্তুত। সুজয় দাসের ক্যামেরায় অপূর্ব অপুর রিপোর্ট। বিশাল সমুদ্রের বুকে ভেসে বেড়ানোর রোমাঞ্চকর স্বপ্ন দেখেন অনেকেই। তার উপর এই ভেসে বেড়ানো যদি হয় উপার্জনের ক্ষেত্র, তাহলে তো সোনায় সোহাগা। সমুদ্রের বিশাল বুকে জাহাজে ক্যাপ্টেন বা চিফ ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ শুধু মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেই পাওয়া যায়। এক্ষেত্রে দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে বরিশাল মেরিন একাডেমির নিজস্ব ক্যাম্পাসে 2022 সালের জানুয়ারি থেকে একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে ভর্তি হয়েছেন 70 জন শিক্ষার্থী। তারা জানান রোমাঞ্চকর জীবন বেছে নিতেই ক্যারিয়ার হিসেবে মেরিনে পড়াশোনার আগ্রহ তাদের। দেখেছি যে মেরিনে একটা সুযোগ আছে যে ইন্টারন্যাশনাল ক্যাডেট হওয়া যায়, দেন আমি ট্রাই করেছি, বেস্ট ট্রাই করেছি, দেন আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি। নাবিকদের যে লাইফটা খুবই অ্যাডভেঞ্চারাস একটা লাইফ, তো এটা আসলে লিড করার স্বপ্ন অনেকেই দেখে, সবাই বাস্তবায়ন করতে পারে না। যেমন আমাদের মধ্যে অনেকেই পরীক্ষা দিয়েছে কিন্তু সবাই আসতে পারেনি। তো আসলে এদিক দিয়ে অ্যাডভেঞ্চারের চিন্তা করেই এই প্রফেশনটা চয়েস করা। আর সন্তানের সাফল্য চেয়ে দেশের সুনাম বৃদ্ধি করার আশা অভিভাবকদের। যে স্বপ্নটা ছেলের মাধ্যমে বাস্তবায়িত করার জন্য আমার একটা ইচ্ছা, গ্রাজুয়েশন করে বা পোস্ট গ্রাজুয়েশন করে যদি ভবিষ্যতে ভালো করতে পারে তাইলে আমাদের দেশের জন্য কাজ করবে। সংশ্লিষ্টরা জানান সমুদ্র খাতে দক্ষ জনবল গড়ে তুলে দেশের ভাবমূর্তি বাড়াতে চান তারা। বর্তমান অবস্থায় আমরা 70 জন নিচ্ছি এবং ধাপে ধাপে এটাকে আমরা উন্নীত করব। এখন কি রকম আমাদের অবস্থা এবং বর্তমান এটার সুযোগ কতটুকু আছে এটা বিবেচনা করে হয়তো ভার্টিক্যাল এক্সপানশনে ভবিষ্যতে যেতে পারে। বরিশাল সদরের কর্ণকাঠিতে 10 একর জমিতে প্রায় 125 কোটি টাকা ব্যয়ে মেরিন একাডেমি নির্মাণ করা হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায়। এতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঘড়ির কাঁটায় দিন নির্দেশ করলেও রাজশাহী এবং পঞ্চগড়ে সূর্যের দেখা নেই অনেকটা সময়। দেখে বোঝারও উপায় নেই বেলা ঠিকই গড়িয়েছে। জীবিকার তাগিদে ঘর ছেড়ে বাইরে আমার কাজ কাম নাই, ঠান্ডা আমরা খুব খারাপ দিন গেল। প্রচন্ড শীত, এই শীতে তো ওরকম কামাই রুজি নাই এবং পেটের তাগিদের জন্য বাইরে হতে হচ্ছে।
সোমবার সকাল 6টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী সপ্তাহে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার ইঙ্গিত দিল আবহাওয়া অফিস। গত কয়েকদিন এখানে সর্বনিম্ন তাপমাত্রা 9 থেকে 10-এর মধ্যে বিরাজ করতেছে এবং আগামী সপ্তাহের মধ্যে তাপমাত্রা আরও কমে যেতে পারে এবং মৃদু শৈত্যপ্রবাহ আসতে পারে। ঘন কুয়াশার প্রভাব না থাকলেও শৈত্যপ্রবাহে জবুথবু ঠাকুরগাঁয়ের জনজীবন। খুব একটা প্রয়োজন না হলে ঘর ছেড়ে বের হচ্ছেন না অনেকে। একটু উষ্ণতার খোঁজে ভিড় জমে মোড়ের চায়ের দোকানে। এত ঠান্ডা বেড়ে যাচ্ছে, আমাদের চলাফেরার ভীষণ অসুবিধা হচ্ছে। কুয়াশায় হাত পা কখনো হয়ে যাচ্ছে, এতে খুব কষ্ট হচ্ছে। চুয়াডাঙ্গাতেও বইছে কনকনে হিমেল বাতাস। নিউজিল্যান্ডেও সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল। আইসোলেশনে আছেন কোভিড আক্রান্ত স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত। তবে সবশেষ করোনা পরীক্ষায় দলের বাকি সবার নেগেটিভ ফলাফল এসেছে। ফলে মঙ্গলবার থেকে মাঠের অনুশীলনে নামতে আর কোনো বাধা রইল না টাইগারদের, জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। আজকে সকালের রেজাল্ট আলহামদুলিল্লাহ আমরা সবাই নেগেটিভ। আর এই নেগেটিভ হওয়ার কারণে আগামীকাল আমরা ইনশাল্লাহ এখান থেকে বের হতে পারবো এবং প্র্যাকটিসে যেতে পারবো। কালকে আমাদের 10:15 থেকে প্র্যাকটিস আছে লিঙ্কন ইউনিভার্সিটি গ্রাউন্ডে, যেখানে আমরা জিমের ফ্যাসিলিটিসটাও পাবো। তারপর ওখানে প্র্যাকটিস শেষ করে আমরা আমাদের হোটেলে উঠে যাবো, নোভেল হোটেলে, এবং তারপর থেকে স্বাভাবিক যেভাবে আমরা চলাফেরা করতে পারবো, ট্রেনিং করতে পারবো, সবই করতে পারবো এবং নিজেদেরকে তৈরি করতে পারবো ফার্স্ট টেস্ট ম্যাচের জন্য ইনশাল্লাহ। তো দেশবাসীকে যতই প্রত্যাশা, সবাই আপনারা দোয়া রাখবেন যাতে আমরা ভালো থাকি এবং এখানে সবাই সুস্থ থাকি। এবার কিশোরগঞ্জের বিখ্যাত পনিরের খবর। বঙ্গভবন থেকে গণভবন, সব জায়গায় সবার পছন্দের খাবারের তালিকায় কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী খাবার পনির। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় এই পনির পাঠানো হয় ভারতের প্রধানমন্ত্রীর বাড়িতেও। এরই মধ্যে জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবে স্থান পেয়েছে অষ্টগ্রামের এই পনির। নূর মোহাম্মদের তথ্য, মোহাম্মদ শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। অষ্টগ্রামের পনির মোগল আমল থেকে পছন্দের তালিকায় স্থান ধরে রেখেছে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের এই সুস্বাদু পনির। কোনো প্রকার ক্ষতিকর দ্রব্য ছাড়া হাওরের গরু ও মহিষের বিশুদ্ধ দুধ থেকে স্থানীয় কারিগরদের তৈরি পনিরের কদর রয়েছে। এখানকার পনির নিয়মিত যাচ্ছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাসায়। মহামান্য রাষ্ট্রপতি আমার পনির খাইতেছে এবং প্রধানমন্ত্রীও আমার বানানো পনির খায়া উনি অষ্টগ্রামের পনির বললে বিখ্যাত স্বীকৃতি দিচ্ছে। এই মাওয়াটা পানির মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে ওই পানিটা দুধের মধ্যে দিলে 1 ঘন্টা আধা ঘন্টা পর আমার একটু জমাট বাঁধে। বংশ পরম্পরায় এ পেশায় জড়িত অষ্টগ্রাম সদরের অনেক কারিগর। তবে পর্যাপ্ত চাহিদা থাকার পরও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে দিন দিন কমছে পনিরের কারিগরের সংখ্যা। বর্তমানে মাত্র 20টির মতো পরিবার এ শিল্পের সাথে জড়িত আছে। বর্তমানে অনলাইনে পনির বিক্রি বেড়েছে, আর হাওরে অল ওয়েদার সড়ক নির্মাণ হওয়ায় দেশের বাইরে পনির রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা এটা খাই স্বাদ পাইছি। ওনার পনিরটাই সবাই পছন্দ করে। রাষ্ট্রপতির পছন্দের তালিকায় রয়েছে পনির। তার নির্দেশে ব্র্যান্ডিং পণ্য পনির শিল্পের বিকাশে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানালেন জেলার শীর্ষ কর্মকর্তা। হাওর এলাকায় যে পর্যটন যে সময়টি থাকে, এই সময়তে এখানে ভ্রাম্যমান যে পনির বিক্রয় কেন্দ্র সেগুলো স্থাপন করা। হাওর বাওর মাছে ভরা অষ্টগ্রামের পনির সেরা, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবে স্থান পেয়েছে হাওরের পনির। সময় সংবাদ, কিশোরগঞ্জ।